এই মুহূর্তের সবথেকে বড় তাজা খবর হলো ইসরায়েল আমেরিকাকে পরিষ্কার ভাষায় একটা কথা জানিয়ে দিয়েছে, বস এবার আর কোনো ছোটখাটো চড়থাপ্পড় নয়, এবার আমরা সোজা গলা টিপে ধরতে চাই। প্রিয় দর্শক, মূল আলোচনায় ঢোকার আগে আজকের ব্রেকিং হেডলাইনগুলো একটু দেখে নেওয়া যাক, যা পুরো ভিডিওর গতিপথ ঠিক করে দেবে। আজকের প্রথম বড় ব্রেকিং, ইসরায়েল আমেরিকার কাছে দাবি করেছে ইরানের উপরে আক্রমণ হতে হবে অল আউট। মানে গতকাল ইরান যে ঘোষণা দিয়েছিল যে তাদের উপরে ছোট বড় মাঝারি যেমনই হামলা হোক না কেন, কোনো হামলা হলে সেটাকে তারা সর্বাত্মক যুদ্ধ বা অল আউট ওয়ার ঘোষণা করবে, তো তারই জবাবে আজ ইসরায়েল বলছে আক্রমণ হতে হবে অল আউট। কোনো মিলিটারি বেস নয়, এবার টার্গেট হবে ইরানের সরকার চালানোর মূল মেরুদণ্ড। দ্বিতীয় খবর, যুদ্ধের প্রস্তুতির চরম ইঙ্গিত। ইরান আগামী 3 মাসের জন্য তাদের আকাশের সমস্ত ড্রোন এবং প্রাইভেট বিমানের ওড়াউড়ি নিষিদ্ধ ঘোষণা করেছে। তৃতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, একটা নতুন থিওরি সামনে এসেছে, দ্য গ্রেট ব্লকেট। আমেরিকা কি মিসাইল না মেরে ইরানকে ভাতে মারার পরিকল্পনা করছে? আর সেটা হলে ইরান কি চুপ করে বসে থাকবে? চলুন শুরু করা যাক। সবার আগে আসি ইসরায়েলের চ্যানেল 13-এর সেই বিস্ফোরক রিপোর্ট নিয়ে। দেখুন, ডিপ্লোম্যাসিতে সাধারণত দেশগুলো বলে এক আর করে আর এক, কিন্তু ইসরায়েলি মিলিটারি অফিসিয়ালরা এবার রাগঢাক না রেখেই ওয়াশিংটনকে একটা প্রস্তাব, না ভুল বললাম, একটা দাবি জানিয়েছে। তারা বলছে ইরানে যদি স্ট্রাইক করতেই হয় তবে সেটা যেন লিমিটেড না হয়। এতদিন আমরা কি দেখেছি? একটা রাডার স্টেশনে হামলা কিংবা কোনো একটা ছোট মিসাইল ফ্যাক্টরিতে আগুন। ইসরায়েল বলছে এনাফ ইজ এনাফ। তারা চাইছে ইরানের শাসন ব্যবস্থার মূল প্রতিষ্ঠানগুলোকে গুড়িয়ে দিতে। মানে সোজা কথায়, ইরানের যে অবকাঠামো পুরো রাষ্ট্রযন্ত্রটাকে চালিয়ে রেখেছে সেটার মেরুদণ্ড ভেঙে দেওয়াই এখন ইসরায়েলের প্রধান লক্ষ্য। এখন প্রশ্ন হলো, ইসরায়েল কেন এত ডেসপারেট? দেখুন, ইসরায়েলের ভেতর থেকে নেতানিয়াহুর উপর একটা বিশাল চাপ সৃষ্টি করা হচ্ছে। তারা বলছে যদি পরিস্থিতি বিগড়ে যায় তবে ইরানের উপরে চাপ যেন আংশিক না হয়। তারা চাইছে ধ্বংসযজ্ঞ, ব্যাপক হামলা এবং সর্বোচ্চ পর্যায়ের নিষেধাজ্ঞা। মানে সাপকে আঘাত করলে সাপ যেমন ফনা তোলে, সেটা না করে সাপের মাথাটাই নামিয়ে ফেলার পরিকল্পনা। কিন্তু আমেরিকা কি এই পরামর্শ মানবে? আমেরিকা কি এই মুহূর্তে এত বড় ঝুঁকি নেবে? দেখুন, আমেরিকা খুব ভালো করেই জানে যদি ইরানের ইনফ্রাস্ট্রাকচারে হাত দেওয়া হয় তবে ইরান বসে বসে তামাশা দেখবে না, তারাও পাল্টা মারবে। এবং সেই মারটা ইসরায়েলের সহ্য করার ক্ষমতা আছে কিনা তা নিয়ে খোদ পেন্টাগনেই সন্দেহ আছে। কিন্তু ইসরায়েলের এই অল আউট অ্যাটাকের জিদ যদি আমেরিকা মেনে নেয় তবে ধরে নিন আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের ট্রেলার দেখতে শুরু করে দিয়েছি। এবার আসুন দ্বিতীয় পয়েন্টে, একটা ইন্টারেস্টিং স্ট্র্যাটেজিক পয়েন্ট নিয়ে আলোচনা করি। যুদ্ধের মানেই কি শুধু বোমাবাজি? না, আধুনিক যুদ্ধ অনেক বেশি অর্থনৈতিক। ইসরায়েলি বিখ্যাত পত্রিকা দ্য জেরুজালেম পোস্টে একটা বিশ্লেষণ ছাপা হয়েছে। সেখানে এক্সপার্টরা বলছেন আমেরিকা হয়তো ইরানের উপর সরাসরি কাইনেটিক অ্যাটাক বা মিসাইল হামলা নাও করতে পারে, তার বদলে তারা বেছে নিতে পারে নেভেল ব্লকেট। আচ্ছা, জিনিসটা সহজ করে বোঝাই। ধরুন আমেরিকা তাদের বিশাল নৌবহর দিয়ে ইরানের সমুদ্রপথ ঘিরে ফেলল। ইরানের কোনো তেলবাহী জাহাজ বের হতে পারবে না, আর বাইরে থেকে কোনো পণ্যবাহী জাহাজ ইরানে ঢুকতে পারবে না। একে বলে অবরোধ। এর ফলে কি হবে? ইরানের অর্থনীতি, যা মূলত তেলের উপর নির্ভরশীল, সেটা ধসে পড়বে। দেশে তেলের টাকা আসবে না, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হবে, আর সাধারণ মানুষ সরকারের বিরুদ্ধে তখন আরও বেশি করে রাস্তায় নামবে। ট্রাম্প হয়তো ভাবছেন মিসাইল না মেরে এভাবে গলা টিপে ধরলে ইরান হাঁটু গেড়ে ক্ষমা চাইবেই চাইবে। কিন্তু সিরিয়াসলি বলুন তো, আপনারা যারা জিওপলিটিক্স বোঝেন তারা কি মনে করেন ইরান এতে স্যারেন্ডার করবে? ইতিহাস বলে ইরান এমন কোনো দেশ নয় যারা চাপে নতি স্বীকার করে। উল্টো এই ব্লকেট স্ট্র্যাটেজি বুমেরাং হতে পারে। এক্সপার্টরা বলছেন যদি আমেরিকা সত্যি সত্যি ব্লকেট দেয় তবে ইরান চুপ করে বসে থাকবে না। তারা এই অবরোধ ভাঙার জন্য প্রথম হামলাটা চালাবে, এবং সেই হামলাটা ইসরায়েলের উপরে হবে না, হবে সরাসরি আমেরিকার কোনো যুদ্ধ জাহাজের উপর। আর একবার যদি আমেরিকার কোনো ওয়ারশিপে ইরানের মিসাইল লাগে তখন কি হবে চিন্তা করতে পারেন? তখন আর কোনো ডিপ্লোম্যাসি কাজ করবে না। জেরুজালেম পোস্টের গতকাল 25শে জানুয়ারির এই খবরটাকে হালকাভাবে নেবেন না। এটা আমেরিকার একটা সম্ভাব্য প্ল্যান বি, কিন্তু এই প্ল্যান বি হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধের প্ল্যান এ হয়ে দাঁড়াতে পারে। এবার আসি তৃতীয় পয়েন্টে। দেখুন, যুদ্ধের ময়দানে একটা কথা আছে, শত্রু যখন হঠাৎ চুপ হয়ে যায় তখন ভয়ের কারণ বেশি থাকে। ইরানের আকাশে এখন ঠিক সেই ভয়টাই দানা বাঁধছে। গতকাল 25শে জানুয়ারির রাতে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর ব্রেক হয়েছে। ইরান সরকার ঘোষণা দিয়েছে আগামী 3 মাসের জন্য, আমি আবার বলছি
আগামী 3 মাসের জন্য তেহরানের আকাশে কোনো ড্রোন এবং প্রাইভেট এয়ারক্রাফট উঠতে পারবে না। কিন্তু কেন এই সিদ্ধান্ত? এর পেছনে কি শুধুই সতর্কতা, নাকি সুনির্দিষ্ট কোনো গোয়েন্দা তথ্য? দেখুন, কমার্শিয়াল ফ্লাইট বা যাত্রীবাহী বিমানের রুট, ফ্লাইট প্ল্যান এবং প্যাসেঞ্জারের লিস্ট সব ট্র্যাক করা যায়, কিন্তু প্রাইভেট জেট বা ছোট ড্রোন এগুলো হলো গোস্ট ইন দ্য স্কাই। ইরান ভয় পাচ্ছে এই ছোট ছোট প্রাইভেট বিমানের ছদ্মবেশে বা ড্রোনের মাধ্যমে ইসরায়েলি বা আমেরিকান গুপ্তচররা দেশের ভিতরে ঢুকে পড়তে পারে, অথবা প্রাইভেট জেটের আড়ালে কোনো সামরিক বিমান এসে গুরুত্বপূর্ণ স্থাপনায় বোমা ফেলে যেতে পারে। আপনাদের মনে আছে কাসেম সুলেমানিকে কিভাবে হত্যা করা হয়েছিল? ড্রোন দিয়ে। ইরানের বিজ্ঞানী মোহসেন ফকিরজাদেকে কিভাবে হত্যা করা হয়েছিল? রিমোট কন্ট্রোল মেশিন গান দিয়ে। ইরান জানে ইসরায়েলের মোসাদ তাদের ঘরের ভেতর পর্যন্ত ঢুকে বসে আছে, তাই এই নিষেধাজ্ঞা কোনো সাধারণ ট্রাফিক কন্ট্রোল নয়, এটা হলো যুদ্ধের প্রস্তুতির একটা অংশ। গ্রাউন্ডে যারা মিলিটারি এক্সপার্ট তারা এটাকে দেখছেন প্রিএমপ্টিভ মেজার হিসাবে, অর্থাৎ কোনো অঘটন ঘটার আগেই দরজা জানালা বন্ধ করে দেওয়া। আর ঠিক এই সময়েই খবর আসছে আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কন এই অঞ্চলের দিকে একটু একটু করে আরও এগিয়ে আসছে। মানে একদিকে ইরানের আকাশ বন্ধ হচ্ছে, অন্যদিকে সমুদ্রপথে আমেরিকার যুদ্ধজাহাজ এগিয়ে আসছে। আপনি যদি দুয়ে দুয়ে 4 মেলাতে পারেন তবে বুঝবেন এটা কোনো মহড়া নয়, এটা বড় কোনো সংঘাতের আগের ডেড সাইলেন্স। ইরান পরিষ্কার বার্তা দিচ্ছে, আমরা জানি তোমরা আসছো আর আমরাও প্রস্তুত। যদি কোনো অচেনা বিমান বা ড্রোন এই সময়ে ওড়ে আমাদের এলাকার মধ্যে, সেটাকে কোনো ওয়ার্নিং ছাড়াই গুলি করে নামানো হবে, এবং ইরান তখন বলবে আমরা তো আগেই বলেছিলাম। এদিকে আরও একটা খবর আসছে, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামিনির বিরুদ্ধে এখন বড়সড় অভিযোগ উঠেছে। অভিযোগটা হলো তিনি নাকি গত 9ই জানুয়ারি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মিটিংয়ে নির্দেশ দিয়েছেন যে কোনো মূল্যে বিক্ষোভকারীদের পিষে ফেলো, ক্র্যাশ দ্য প্রোটেস্টার্স বাই এনি মিনস নেসেসারি। বলা হচ্ছে তিনি নাকি বলেছেন যত জুলুমি করতে হোক, যত প্রেশারই দিতে হোক, এই প্রোটেস্ট থামাতেই হবে। এখন এই তথ্যের দুটো দিক আছে। একদিকে পশ্চিমা মিডিয়া এবং ইসরায়েল এটাকে একেবারে লুফে নিয়েছে। তারা বলছে ইরান সরকার নিজের জনগণের উপর গণহত্যা চালাচ্ছে। ইরান ইন্টারন্যাশনাল যে মিডিয়াটি সরাসরি ইরানের সরকার বিরোধী এবং বলা হয় তারা পশ্চিমাদের ফান্ডে চলে, তারা দাবি করছে এই বিক্ষোভে মৃতের সংখ্যা 36,500 ছাড়িয়ে গেছে। চিন্তা করুন, 36,500 মানুষ। অন্যদিকে ইরানের সরকারি হিসাব বলছে মৃতের সংখ্যা 3,000-এর মতো। তো ভাই, ইরানের ভিতরে তো ঘটনা ঘটে গেছে, হামলা তো শুরু হয়ে গেছে। কি এক অবস্থা, কি এক অবস্থা। আপনারা জানেন কিনা জানি না, ওই যে হরমুজ প্রণালী নাম শুনেন না? হরমুজ স্ট্রেট, ওই কোনা দিয়া ইরানের একটা শহর আছে, নাম হলো বাসি। তো এই হরমুজ প্রণালীর এক পারে হলো ইরান, আরেক পারে হলো ইউনাইটেড আরব আমিরাত। ওইখান থেকে কোনা দিয়ে একটা সরু জায়গা আছে যেখান দিয়ে ওই যে তেল আমদানি রপ্তানি হয়, আমদানি তো হয় না মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে, তেলগুলো ওই হরমুজ প্রণালী দিয়ে যায়। তো সেখানে একটা স্ট্র্যাটেজিক্যালি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট হলো এই আব্বাসি বন্দর যেটাকে বলে। তো আব্বাসি বন্দরের 5 তলা 6 তলা একটা ভবন মাটির সাথে মিশে গেছে। আজকে সকালে যখন আমি ভিডিওটা করছি তার কয়েক ঘন্টা আগে এএফপি থেকে নিউজটা করা। তো এটা কিভাবে সম্ভব? তো এখন চারদিকে গুজব ছড়ায় গেছে যে ওইখানে আইআরজিসি আছে না, আইআরজিসি যে নৌবাহিনীর একজন শীর্ষ কমান্ডার, ওই বিল্ডিং এর ভিতরে ওই সময় ছিল যখন এই অ্যাটাক করা হয়। এখন যেহেতু পুরো বিল্ডিংই শেষ, এখন ভিতরে কে মারা গেছে, কারা মারা গেছে, কেমনে মারা গেছে, এই তো ভাই বলা খুব কঠিন। আর আপনারা জানেন যে ইরানের থেকে তো সংবাদ নেওয়া একটা খুব কঠিন ব্যাপার। সেখানে ইন্টারনেট কিছু নাই, পাবলিক ফেসবুক ইউটিউব ব্যবহার করতে পারে না। তারপরে ওখানে যে ইন্টারন্যাশনাল গণমাধ্যমগুলো আছে তো তারাও সব জায়গায় যেতে পারে না। রাষ্ট্রীয় টেলিভিশন এবং সম্প্রচার কেন্দ্র যা প্রচার করে তাই আমরা বাইরে থেকে জানতে পারি। তো ঘটনাটা আমি আপনাদেরকে পড়ে শোনাই, দেখেন কি কাহিনী হয়েছে সেখানে। ওই যে এখানে দেখতে পাচ্ছেন, ওই যে দেখেন, হাই রে ভাই, আগুনের অবস্থা দেখছেন নাকি? ধোঁয়া দেখলেই তো বোঝা যায় যে কি একটা কাহিনী। 5 তলা 8 তলা একটা ভবন যদি মুহূর্তের ভিতরে মাটির সাথে ধুলায় মিশে যায় এবং আশেপাশে কিছু হয়নি, ওই একটা বিল্ডিং এ, এবং ওই বিল্ডিং এর ভিতরেই সবাই বলা বলি করতেছে যে শীর্ষ কমান্ডার ছিল নৌবাহিনী। হঠাৎ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইরান। এখন দেখি নিউজে কি লিখছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় কৌশলগত শহর বন্দর আব্বাসে একটি শক্তিশালী বিস্ফোরণে 8 তলা একটি ভবন ধসে পড়ার ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় সময় সকালে শহরে মোয়াল্লেম বুলেভার্ড এলাকায় অবস্থিত বহুতল ভবনে বিস্ফোরণ ঘটে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে ভবনটির অন্তত 2টি তলা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া আশেপাশে বেশ কিছু দোকান এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা
একাধিক যানবাহন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের পরপরই উদ্ধারকারী দল এবং অগ্নি নির্বাপন বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা আছে কিনা তা নিশ্চিতভাবে বলা হয়নি, তবে এখনো তল্লাশি চলছে। এদিকে এই বিস্ফোরণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে চাঞ্চল্যের দাবি ছড়িয়ে পড়েছে। আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, তার মানে এটাও ইরানের একটা সরকারি সংবাদ সংস্থা, কিন্তু আধা সরকারি আর কি। কোন পক্ষ দাবি করেছে যে এই বিস্ফোরণের মাধ্যমে ইরানের ইসলামিক রেভলিউশন গার্ড কর্পসের IRGC-র নৌবাহিনীর একজন শীর্ষ কমান্ডার লক্ষ্যবস্তু করা হয়েছিল। কমান্ডারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, তবে IRGC সংশ্লিষ্ট সূত্রগুলি দাবি সম্পূর্ণ মিথ্যা এবং গুজব বলে নাকচ করে দিয়েছেন। তো এইলো ভাই ঘটনা। এখন আসল আর সত্য মিথ্যা তার আমি যাই না, পরবর্তী এইটা জানা যাবে। তো আপনারা জানেন যে ইরান কিন্তু নৌবাহিনীতে বেশ ভালো এগিয়ে, মোটামুটি খারাপ না। এবং আমেরিকার যে যুদ্ধ জাহাজগুলো রয়েছে, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম তেহরান থেকে প্রায় 1800 কিলোমিটার দূরে, এবং ইরানের যে মিসাইলগুলো আছে সেটা কিন্তু প্রায় 800, 1000 বা 1200 কিলোমিটার পর্যন্ত এটার রেঞ্জ। তো যার ফলে আমেরিকার যে এই যুদ্ধ জাহাজগুলো রয়েছে, ওয়ারশিপস গুলো রয়েছে, তো তারা কিন্তু নিরাপদ দূরত্বে রয়েছে, চাইলেও ইরান কিন্তু এটাকে অ্যাটাক ওভাবে করতে পারবে না। আর দ্বিতীয় কথা হলো ইসের যে নৌবাহিনী আছে, বুঝছেন, তো এই যে ইরানের যে নৌবাহিনী আছে, তো ইরানের নৌবাহিনীর ধারে কাছে আমেরিকার যুদ্ধ জাহাজগুলো আসতে চাচ্ছে না, তো যার ফলে নিরাপদ দূরত্বে রয়েছে। আর ইরানের কাছে তো হাজার হাজার ড্রোন আছে, এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম। তো এই যখন কৌশলগত অবস্থা দুজনের পক্ষ থেকে, এখন ইরানও তাদের প্ল্যান করতেছে, স্বাভাবিকভাবে প্ল্যান করবে, আমেরিকাও তো তার প্ল্যান করবে, বসে থাকবে না। তো এরই ভিতরে ইরানের ঘরের ভিতরে ঢুকে ইরানের এই নৌবাহিনীর যেখানে যুদ্ধটা হবে এলো আসলে নৌবাহিনীর মধ্যেই, বুঝছেন, নৌপথে আসলে। কিন্তু এবার যে যুদ্ধটা হবে, এবারে যুদ্ধটা হবে হলো যে নৌপথের মাধ্যমে, কারণ আমেরিকা তো তার সব নৌবহর নিয়েছে, তো এখন নৌবহরকে ঠেকাতে হলে নৌবহরই দরকার। আর মোটামুটি ইরানের খারাপ নৌবহর না, কম বেশি আছে, মোটামুটি চলবে। তো এখন এই নৌবাহিনীর শীর্ষ কমান্ডার তাকেই যদি ঘরে ঢুকে বাইরে ফেলায় এভাবে বোম টোম দেওয়া, বুঝছেন, তাহলে তো বিরাট সমস্যা। এখন তো যুদ্ধ শুরু হয়নি, এখন নৌবাহিনীর একজন কমান্ডার ওই বিল্ডিং এর ভিতরে ঘুমিয়ে রয়েছে, কে এইসব উপর থেকে বোম মারছে, সরকার বলতেও পারতেছে না এই বোম করতে গাইলো। চিন্তা করতে পারেন কি এক অবস্থা। ইরান সরকার বলতে পারতেছে না এই বোম এসে করতে বলে, এটা তবে সাধারণ কোনো বোম টোম না, ডিটোনেট না, যে কেউ ঘরে বসে যে আমরা যেমন ককটেল ছোট মোটো হাত বোম বানাই এইগুলি তো না। এটা আস্ত একটা বিল্ডিং, 8 তলা একটা বিল্ডিং ধুলিসাৎ করে দেওয়ার জন্য কত 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 বড় শক্তিশালী একটা ডিটোনেট ওখানে দরকার হয়েছিল, আপনি চিন্তা করতে পারেন। এটা তো ভাই সাধারণ কোনো কথা না, এটা সাধারণ কোনো পাবলিকের হতেই পারে না। তো এখন ইরান সরকার গবেষণা করতেছে এই আসমান থেকে বোম এইসব থেকে পড়লে বিল্ডিং এর ভিতরে, এবং সবাই বলা বলি করতেছে ওখানে তাদের নৌবাহিনীর একজন শীর্ষ কমান্ডার ছিল। তো এইভাবে যদি হইতে থাকে, এর আগেও আমরা দেখছি ইরানে কিন্তু এটা ঘটছে, যে ইরানে যে সেনাবাহিনীর শীর্ষ, তারপরে ওই যে তাদের যে ওই নিউক্লিয়ার রিসার্চ যে হয় তার শীর্ষ প্রধান যারা রয়েছে, তাদেরকে আমরা দেখছিলাম এর আগে ওই ড্রোন দিয়া ঘরে ঢুকে বেডরুমে ঢুকে এর আগে যে ঝামেলাটা হলো ইরানের সাথে, এই কাহিনী হয়েছে। তো এখন থেকে আবার একই কাহিনী শুরু হয়েছে। আমি জানি না কেমনি কি সত্য মিথ্যা জানা যাবে আরো 2 দিন পর, যে সত্যি বিল্ডিং এর ভিতরে ইরানের সেই নৌবাহিনীর কমান্ডার ছিলেন কিনা। তো যাই হোক ভাই, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।